হ্যালো এভরিওয়ান, আমি রাকিন হান্নান। আজকে আমরা আলোচনা করব গ্যাস্ট্রেশনাল ট্রফোব্লাস্টিক ডিজিজ। আমাদের এসওএমসি তে এই টপিকের উপরে প্রফের যে রিটেন কোশ্চেনগুলো আসছে, এখন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে ডিফাইন গ্যাস্ট্রেশনাল ট্রফোব্লাস্টিক ডিজিজ। তো এটার ডেফিনেশনটা আমরা এইভাবে লিখবো যে গ্যাস্ট্রেশনাল ট্রফোব্লাস্টিক ডিজিজ ইজ এ heterogeneous spectrum of tumor and tumor-like conditions characterized by abnormal proliferation of pregnancy-associated trophoblastic tissue ranging from benign to malignant state. তো এটার ডেফিনেশনটা এটা একসাথে দত্ততে এভাবে দেওয়া নেই, কিন্তু এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট একটা ডেফিনেশন যেটা দত্ততে বিভিন্ন জায়গা থেকে একসাথে কালেক্ট করা হয়েছে। নেক্সট যে আমাদের ডেফিনেশনটা আছে সেটি হচ্ছে ডিফাইন হাইডাটিফর্ম মোল। It is an abnormal condition of placenta where there are partly degenerative and proliferative changes in the chorionic villi এবং কি হয় চেঞ্জ হয়ে the results in the formation of cluster of small cysts of varying size, অর্থাৎ আমাদের সিস্টিক সোয়েলিং হবে ওই কোরিওনিক ভিলাই গুলোতে, এবং সেটা হচ্ছে কোথায় কার চেঞ্জের কারণে, প্লাসেন্টার চেঞ্জের কারণে। তো এখানে কি পয়েন্টগুলো যেন অবশ্যই থাকে, যে অ্যাবনর্মাল কন্ডিশন অফ দ্য প্লাসেন্টা যেটা পার্টলি ডিজেনারেটিভ এন্ড পার্টলি প্রলিফারেটিভ এবং সিস্টিক অ্যাপিয়ারেন্স আসে। নেক্সট আমাদের কোশ্চেন যেটি সেটা হচ্ছে কমপ্লিকেশনস। তো কমপ্লিকেশনের মধ্যে হেমোরেজ এবং হেমোরেজের অ্যাসোসিয়েটেড শক ডেভেলপ করতে পারে, পারফোরেশন অফ দ্য ইউটেরাস ডিউ টু, আমরা জানি যে কিউরেটেজ করতে হয় একটা সময় ম্যানেজমেন্টে বা সার্জিক্যাল প্রসিডিউরে, তো ওই সময় পারফোরেশন একটা কমপ্লিকেশন হতে পারে। ইনফেকশন থাকতে পারে এবং ইনফেকশনের সাথে অ্যাসোসিয়েটেড সেপসিস ডেভেলপ করতে পারে। এছাড়া আমাদের মূল পরবর্তীতে কোরিও কার্সিনোমাতে কনভার্ট হতে পারে, কোয়াগুলেশন ফেলিয়ার হতে পারে, কারণ এখানে একটা ফিচার আছে এক্সেসিভ ব্লিডিং, এই দিকটা আগে আমরা দেখলাম। এবং এরপরে যেটা হচ্ছে যে এটা যেহেতু একটা ম্যালিগন্যান্ট কন্ডিশন, তাহলে যদি লাংসে মেটাস্টেসিস হয় তাহলে অ্যাকিউট পালমোনারি ইনসাফিসিয়েন্সি হতে পারে। আমরা এরপরে যেটি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ট্রফোব্লাস্টিক টিউমারের, যদি এটা প্রশ্ন আসেনি তো হলো ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশন আমরা এইভাবে ভাগ করতে পারি যে হাইডাটিফর্ম মোল যেটা হতে পারে কমপ্লিট অথবা পার্শিয়াল, আর গ্যাস্ট্রেশনাল ট্রফোব্লাস্টিক নিওপ্লাসিয়াতে আমাদের চারটা টাইপ আছে, সেটা হচ্ছে পারসিস্টেন্ট হাইডাটিফর্ম মোল, ইনভেসিভ মোল, কোরিওকার্সিনোমা এন্ড প্লাসেন্টাল সাইট ট্রফোব্লাস্টিক টিউমার। এখানে একটি কথা বলতে হবে, সেটি হচ্ছে যে আমাদের যে হাইডাটিফর্ম মোল এবং গ্যাস্ট্রেশনাল ট্রফোব্লাস্টিক নিওপ্লাসিয়ার মধ্যে যে ইনভেসিভ মোল, কোরিওকার্সিনোমা, পারসিস্টেন্ট হাইডাটিফর্ম মোল যেগুলো আছে ডিজিজগুলো, সেগুলোর অরিজিনটা হচ্ছে আমাদের বোথ সিনসাইটোট্রফোব্লাস্টিক সেল এন্ড সাইটোট্রফোব্লাস্টিক সেলস। বাট আমাদের যেটা প্লাসেন্টাল সাইট ট্রফোব্লাস্টিক টিউমার, যেটাকে আমরা পিএসটিটি বলি, সেটা ডিরাইভেশন কিন্তু ইন্টারমিডিয়েট ট্রফোব্লাস্টিক সেল, এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। আর এখানে আমরা একটু আলোচনা করব, যদিও এটাও আমাদের এক্সামিনেশনে আসেনি, পরীক্ষায় আসেনি, এক্সামের রিটেনে, কিন্তু আমাদের ফার্দার কিছু হলো বেসিক ক্লিয়ার কনসেপশনের জন্য আমাদের এই জায়গাটা একটু বোঝা উচিত। আমরা পুরোটা না বুঝলেও অ্যাটলিস্ট আমাদের কমপ্লিট মোলের প্যাথোজেনেসিসটা একটু বুঝতে হবে। কমপ্লিট মোলের প্যাথোজেনেসিসটা কি আসলে, যে মোলার প্রেগন্যান্সি হচ্ছে একটা অ্যাবনর্মাল প্রেগন্যান্সি যেটা ক্যারেক্টারাইজ থাকে কিরকম, যে নন ভায়াবল ফার্টিলাইজড এগ। হ্যাঁ, একটা নন ভায়াবল অর্থাৎ একটা ওভাম, একটা এগ যেটা আসলে ভায়াবল না, কারণ এটার মধ্যে কোনো নিউক্লিয়ার সাবস্টেন্স নাই, কোনো ক্রোমোজোম নাই, কিন্তু সেটা ফার্টিলাইজ হয় বাই স্পার্ম এবং সেটা ইমপ্লান্ট হয়, এবং এটা একটা ফেইল টু কাম ইনটু টার্ম, মানে একটা পরিপক্ক টার্মে আসতে এটা ফেল করে। তাহলে সে এগে কিন্তু অরিজিনাল ম্যাটারনাল নিউক্লিয়াস থাকে না। এখন পরবর্তীতে তাহলে প্রশ্ন আসতে পারে যে যদি ম্যাটারনাল নিউক্লিয়াস না থাকে, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেক্স ক্রোমাটিন পজিটিভ, হ্যাঁ এক্স আছে যেহেতু, তাহলে যে আমাদের সেক্স ক্রোমাটিন পজিটিভ কিভাবে হচ্ছে যদি এগ আমাদের এমটি থাকে? তাহলে এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যেহেতু ভাইবাতে এবং পরবর্তীতে আমাদের লাগবে, তাহলে আমরা এখানে একটু কমপ্লিট মোলের অ্যাটলিস্ট প্যাথোলজিটা বা প্যাথোজেনেসিসটা একটু ক্লিয়ার হওয়া উচিত। সেটা হচ্ছে যে আমাদের কমপ্লিট মোলের যে ক্রোমোজোমাল আইডেন্টিটি আছে এটা কিন্তু একদম সোনলি প্যাটার্নাল অরিজিন, কিন্তু সেক্স ক্রোমাটিন পজিটিভ, অর্থাৎ এখানে আমাদের ম্যাটারনাল যে ক্রোমাটিন বা ক্রোমোজোম আছে সেটা কিন্তু ইনঅ্যাক্টিভ। এখন যদি একটা স্পার্ম আসে ফাদার থেকে, ধরে নেই যে 23x একটা স্পার্ম আসছে, এখানে অনেকগুলো পসিবিলিটি হতে পারে, আমরা একটা একটা করে আলোচনা করছি, যে 23x এ নিয়ে একটা স্পার্ম এটাকে ফার্টিলাইজ করলো। যদি একটা স্পার্ম আসে তাহলে তখন এটা ডুপ্লিকেশন হবে, ডুপ্লিকেশন হলে 46xs হতে পারে। আরেকটা আসতে পারে একটাই ওভামে দুইটা আমাদের ক্রোমোজোম আসছে এবং একটা হলো 23x এবং আরেকটাও 23x, তখন আর কিন্তু ডুপ্লিকেশন হবে না, তখন সেটা আমাদের 46xx হচ্ছে। অথবা এটাও তো হতে পারে যে দুইটা ক্রোমোজোম আসছে এবং একটা 23x এবং আরেকটা 23y, তখন আমাদের 46xy হবে। তাহলে 46xx হওয়ার প্রবণতা বা চান্সেস অনেক বেশি থাকে কমপ্লিট মোলে। তাহলে এখন অনেকের মনে আরেকটা প্রশ্ন আসছে যে 23y দুইটা কেন আসতে পারে না, 23yy দুইটা হতে পারে না? আসলে হলো এরকম যদি হয়ও সেটা আসলে কোনো কিছু ফর্ম করবে না, কারণ এটা হলো একটা মানে খুব একটা ইন্টারেস্টিং বিষয় যে যদি আমাদের 23y দুইটা ক্রোমোজোম আসে তাহলে সেটা ফার্দার কোনো প্রসিড হবেই না। আর পার্সিয়াল মোলের ক্ষেত্রে কিন্তু আমাদের ওভাম ম্যাটারনাল ওভামটা ইনঅ্যাক্টিভ থাকে না, তো সেটা ওই কারণে আমাদের 69xxy হতে পারে, বা আমরা যেটাকে বলি ডিসপার্সি, এখানে কিন্তু আমাদের ডিসপার্সি হচ্ছে আর এটা হচ্ছে ডুপ্লিকেশন হচ্ছে। আচ্ছা,
এরপরে আমরা যাবো যেটা, সেটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফিচার অফ মোলার প্রেগন্যান্সি। এটা একটা রিটেন কোশ্চেন অনেকবার আসছে। তো যখনই আমাদের ক্লিনিক্যাল ফিচার জানতে চাবে তখন আমাদের সিমটমস এবং সাইন দুইটাতে লিখতে হবে। তো সিমটমস এর মধ্যে আছে কি, আমাদের অ্যামিনোরিয়া হবে। এখানে অনেক জায়গায় লেখা আছে যে শর্ট হিস্ট্রি অফ অ্যামিনোরিয়া। আসলে 8 to 12 উইকস মানে 2 থেকে 3 মাসের ব্লিডিং কখনো আসলে অ্যামিনোরিয়া কখনোই শর্ট হিস্ট্রি হয় না। তাহলে এটা শর্ট হিস্ট্রি না লেখাটাই বেটার। তাহলে হিস্ট্রি অফ অ্যামিনোরিয়া ফর 8 to 12 উইকস। এক্সাজারেটেড আর্লি প্রেগন্যান্সি সিমটমস। এক্সাজারেটেড আর্লি প্রেগন্যান্সি সিমটমস বলতে আমরা বোঝাচ্ছি যে এখানে এক্সেসিভ ভমিটিং হবে। ভমিটিং তো নরমালি প্রেগন্যান্সি সাইন, আর্লি প্রেগন্যান্সি সাইন, কিন্তু এখানে এক্সেসিভ হবে। এবং এক্সেসিভ ভমিটিং এর কারণে পেশেন্টের ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হবে এবং পেশেন্টের ওয়েট লস হতে থাকবে এবং প্রি এক্লেমশিয়া ডেভেলপ করবে। আচ্ছা, নরমালি আমাদের প্রি এক্লেমশিয়া কখন ডেভেলপ করে এটা আমরা অনেকেই জানি। সেটি হচ্ছে নরমালি প্রেগন্যান্সি আপ টু 20 উইকস এ নরমালি ডেভেলপ করে। কিন্তু এখানে যে মোলার প্রেগন্যান্সি হলে আমাদের এই প্রি এক্লেমশিয়াটা আমাদের অনেক আর্লি ডেভেলপ করবে। কেন? কারণ এক্সেসিভ ট্রোফোব্লাস্টিক অ্যাক্টিভিটির কারণে আমাদের প্রি এক্লেমশিয়াটা আর্লি ডেভেলপ করে 20 উইকস এর আগে। এবং রিকারেন্ট ভ্যাজিনাল ব্লিডিং, এবং সেই ব্লিডিং এর সাথে ডিসচার্জ হবে সেটা হলো নট ফ্রেশ ব্লাড। নরমালি আমাদের অ্যাবর্শনে ফ্রেশ ব্লাড আসে, কিন্তু এখানে একটু ব্রাউনিশ ডিসচার্জ আসবে। সাইনে আমরা কি দেখতে পারবো? ইউটেরাস ইজ টু লার্জ ফর দ্য পিরিয়ড অফ অ্যামিনোরিয়া। যত দিনের তার অ্যামিনোরিয়া আছে তার থেকে আমাদের ইউটেরাসের সাইজ আমরা বেশি পাবো। ইউটেরাস ইজ ডাফি একটা ফিলিংস আসবে, ফার্ম টাইপের একটা মানে ডো টাইপের মধ্যে আমরা চাপলে যেরকম একটা ফিলিংস আসে, ইউটেরাসটা ওরকম একটা ফিলিং আসবে এবং ডাজ নট কন্ট্রাক্ট। পার্টস অফ ফিটাস এন্ড হার্ট সাউন্ড অফ দ্য ফিটাস আর অ্যাবসেন্ট থাকবে। প্যাসেজ অফ ভেসিকল, ইউটেরাইন ডিসচার্জ, মানে ইউটেরাসের সাথে যে ডিসচার্জটা আসবে আমাদের ভ্যাজিনাল ডিসচার্জ, ওখানে আমরা এরকম আঙুরে থোকার মতো ভেসিকল পাবো এবং এটা কিন্তু একটা কনফার্মেটরি ডায়াগনোসিস ওয়ান কাইন্ড অফ। এবং বাইল্যাটারাল সিস্টিক সোয়েনিং পাওয়া যাবে ওভারিসের, এবং দুই সাইডেই আমরা ওভারিতে বাইল্যাটারাল সিস্টিক সোয়েনিং আমরা ফিল করবো আমাদের অ্যাবডোমিনাল পালপেশন ক্ষেত্রে। এখানে আরেকটা সবচেয়ে মানে এটা অনেক জায়গায় অ্যাড করা নেই, এটা দত্ত বইয়ের স্যারের বইয়ে দেওয়া আছে একটা জায়গায়, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ফ্যাসিনেটিং ডেভেলপমেন্ট অফ থাইরোটক্সিকোসিস হতে পারে। কারণ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা আছে সেটা কিন্তু সিনথেসাইজ করতে পারে ট্রফোব্লাস্টিক টিস্যু। তাহলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যদি সিনথেসাইজ হয় তাহলে সেটা কি থাইরয়েড গ্ল্যান্ডে যাবে এবং বেশি বেশি থাইরয়েড হরমোন প্রডিউস করবে। এখন যদি আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের সোললি ইনভলভমেন্ট ছাড়া যদি কোনো কারণে থাইরয়েড অ্যাক্টিভিটি বাড়ে তাহলে সেটা কিন্তু থাইরোটক্সিকোসিস বলে। আর আরেকটা কি, যে নরমালি আমরা জানি যে ট্রফোব্লাস্টিক এই ডিজিজগুলোতে বিটা এইচসিজি পরিমাণ বেড়ে যায় এবং বিটা এইচসিজি ইটসেলফ মে কজ হাইপারথাইরয়েডিজম। অর্থাৎ বিটা এইচসিজি কিন্তু নিজে হাইপারথাইরয়েডিজম করতে পারে। কারণ এইচসিজি মানে বিটা এইচসিজি হ্যাজ অ্যান আলফা সাব ইউনিট যেটা একেবারে আইডেন্টিক্যাল টু দ্যাট অফ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এন্ড স্টিমুলেট দ্য থাইরয়েড। যেহেতু থাইরয়েড কি স্টিমুলেট করতেছে এই ক্ষেত্রে, তাহলে সেটা কিন্তু হাইপারথাইরয়েডিজম হবে। এরপরে কোশ্চেন হচ্ছে আমরা কিভাবে একটা মোলার প্রেগন্যান্সিকে ম্যানেজমেন্ট করব। তাহলে আমি এখানে আর আলোচনা করছি না, হিস্ট্রি অলরেডি আমরা সাইন সিম্পটম হিস্ট্রিগুলো নিয়ে আলোচনা করেছি। তো আমি সরাসরি চলে যাচ্ছি ইনভেস্টিগেশনে। তাহলে নরমালি আমরা সিবিসি করব, একটা এবিও ব্লাড গ্রুপ করব, আরএইচ টাইপিং করব। যেহেতু এখানে আমাদের ইনফেকশন এবং হলো আমাদের সেপসিসের সাইন থাকতে পারে, তাহলে আমরা ডি ডাইমার সি রিঅ্যাক্টিভ প্রোটিন দেখে ফেলতে পারি। তারপরে যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, একটা আলট্রাসোনোগ্রাম করব আমরা ইউটেরাস এবং অ্যাডেনেক্সিয়া, যেখানে আমাদের স্নো স্টোন একটা ক্যারেক্টারিস্টিক অ্যাপিয়ারেন্স আসবে, সেটা হচ্ছে আমাদের ডায়াগনস্টিক ফিচার দিবে মোলের। এরপর আমরা সিরাম বিটা এইচসিজি করব। নরমালি সেটা হলো 60,000-এ থাকে মাইক্রো ইন্টারন্যাশনাল ইউনিটে, কিন্তু নরমালি বিটা যদি আমাদের মোলার প্রেগন্যান্সি হয় তাহলে সেটা 1 লক্ষের উপরে চলে যাবে। এবং আমরা এক্স রে যদি করি তাহলে আমাদের ক্যানন বল অ্যাপিয়ারেন্স আসতে পারে ডিউ টু মেটাস্টেটিক ডিপোজিশন। এখন হলো আমাদের ট্রিটমেন্ট। তাহলে ট্রিটমেন্ট কি, আমরা সাকশন এন্ড কিউরেটেজ অফ দ্য মোল করব। এটা কি, এটা হচ্ছে যে আমরা বোথ হলো যদি আমাদের এক্সপালশনটা নরমাল হয় অথবা এক্সপেল আউট হচ্ছে না স্পন্টিনিয়াস, তাহলে আমরা দুই ক্ষেত্রে এটা করতে পারবো। ব্লিডিং যদি সিভিয়ার হয় তাহলে আমরা একটা আর্গোমেট্রিন দিয়ে নিতে পারবো প্রথমেই, এবং ইভাকুয়েশনের সাথে সাথে আমরা কিউরেটেজ করবো। আসলে কিউরেটেজটা কি, কিউরেটেজটা হচ্ছে একটু শার্প চামচের মতো একটা ইনস্ট্রুমেন্ট, যেটা দিয়ে আমরা বলা যায় যে ইউট্রাসের ভিতরে একটা মানে এটাকে আমরা কি বলবো, যে কাঁচার মতো করে আমরা যে ফার্দার কোনো ভেসিকল বা মোল রয়ে যায় কিনা, কারণ এখানে কিন্তু কোরিওকার্সিনোমা ডেভেলপ করতে পারে। তাহলে আমরা কিন্তু সেই ব্যাপারটা লক্ষ্য রাখার জন্য আমরা কিউরেটেজ করি। কিউরেটেজ আসলে একটা চামচের মতো, যেটাতে আমরা ইউট্রাসটাকে একদম মানে চেঁচে নিয়ে আসি, অনেকটা এইরকম আমরা চিন্তা করতে পারি। এবং ব্লাড ট্রান্সফিউশন করবো সিমালটেনিয়াসলি। এরপরে যেটা হচ্ছে ইভাকুয়েশন এন্ড কিউরেটেজ, আমরা ইভাকুয়েশন করব স্পন্টেনিয়াস এক্সপালশন যদি হয় মোলে নরমালি বের হয়ে যায়, তাহলে ইভাকুয়েশন এবং কিউরেটেজ ইজ টু বি ডান টু রিমুভ দ্য রেসিডুয়াল মোল। এখন অনেক ক্ষেত্রে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের ভিতরে কোনো মোল রয়ে গেল কিনা, কারণ একসাথে এক বোলের মতো মোল চলে আসতে পারে বা ভেসিকলস চলে আসতে পারে। তো অনেকে এক্সাইটেড হয়ে একদম ভিতরে প্রেসার দিয়ে সব বের করে নিয়ে আসতে চায়, এক্ষেত্রে কিন্তু আমাদের পারফোরেশন হয়। আমরা যদি প্রথমবারে সব বের করে না নিয়ে আসতে পারি, পরবর্তীতে কিন্তু আবার বের করা যাবে। তাই প্রথমে একদম এক্সাইটেড হয়ে সব বের করে নিয়ে আসতেই হবে, এরকম একটা মানে ইন্টেনশন কাজ করলে যেন না করে, সেজন্য বলা হচ্ছে। কারণ এখানে কিন্তু আমরা কমপ্লিকেশনে পড়েছি যে পারফোরেশন অফ দ্য ইউটেরাস হতে পারে। হিস্টেরেক্টমি যদি আমাদের 40 বছরের বয়সে বেশি হয়ে থাকে এবং ফ্যামিলি কমপ্লিট হয়ে থাকে, তাহলে আমরা হিস্টেরেক্টমি করে ফেলতে পারি। আর নো নিড টু ট্রিট দ্য লুটেইন সিস্ট, যেটা আমরা বললাম যে বাইল্যাটারাল ওভারিয়ান সিস্ট হতে পারে, সেটা যদি অনেক বড় হয় তবু আমাদের এটাকে কোনো কিছু ট্রিট করার দরকার নেই, কারণ যখন আমরা ট্রফোব্লাস্টিক অ্যাক্টিভিটি কমে যাবে তখন এই সিস্টটা মানে অটোমেটিক্যালি ডিসঅ্যাপিয়ার হয়ে যায়।
আর যদি পেশেন্ট আরএইচ নেগেটিভ থাকে তাহলে তাকে আরএইচ ইমিউনোগ্লোবিলিন দিতে হবে, কারণ আরএইচ ডি ফ্যাক্টর ডেভেলপ করতে পারে। ট্রফোব্লাস্টের কারণে আরএইচ ডি ফ্যাক্টর ডেভেলপ করতে পারে হলো আরএইচ নেগেটিভ পেশেন্টের ক্ষেত্রে। সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, নরমালি এটা সিমালটেনিয়াসলি আসছে যে ম্যানেজমেন্ট উইথ ফলো আপ। তো ফলো আপ শিডিউলটা আমাদের একটু বুঝতে হবে। তাহলে সেইখানেও শুধু যদি আমাদের ম্যানেজমেন্টের সাথে ফলো আপ চাই তখন আমরা আলাদা করে হিস্ট্রি, এক্সামিনেশন এগুলো লিখবো না, সরাসরি ফলো আপে চলে যাবো। কিন্তু যদি আমরা শুধু ফলো আপ আসে তাহলে আমরা অবশ্যই হিস্ট্রি এবং এক্সামিনেশনটা উল্লেখ করবো। আর যদি আমাদের ম্যানেজমেন্টের সাথে ফলো আপ আসে তাহলে আমরা ইনভেস্টিগেশন থেকে লেখা শুরু করবো। ম্যানেজমেন্ট লেখা শেষ করে আমরা ইনভেস্টিগেশন আসবে। ফলো আপের ইনভেস্টিগেশনটা কিভাবে হবে? ফলো আপের ইনভেস্টিগেশন আমরা সেরাম বিটা এইচসিজি এক্সামিনেশন করব। প্রথমে আমরা উইকলি এক্সামিনেশন করব। নরমালি আমাদের বিটা আমাদের ইসের ক্ষেত্রে ইভাকুয়েশনের পরে আমাদের বিটা এইচসিজি লেভেলটা নরমাল হতে আমাদের 9 থেকে 14 উইকস এর প্রয়োজন পড়ে। তাহলে আমরা এই ধরি আমরা কোনো পেশেন্টের 9 উইকে হলো তার এই বিটা এইচসিজিটা নরমাল হচ্ছে, তাহলে আমরা ওই যে ইভাকুয়েশন করার পর থেকে প্রতি সপ্তাহে একবার করে তার ইনভেস্টিগেশনটা করব, বিটা এইচসিজি এক্সামিনেশন করব। তাহলে প্রথমে আমাদের কি যে উইকলি বিটা এইচসিজি করব আমরা, উইল বি চেকড আনটিল লেভেল ইজ নরমাল এন্ড বিকাম নীল ফর নেক্সট 3 কনজিকিউটিভ উইকস। আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। আমরা প্রথম সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে একটা করে বিটা এইচসিজি করব এবং ধরি যে আমাদের নবম সপ্তাহে এসে আমাদের বিটা এইচসিজি নরমাল চলে আসছে, এবং তারপরে আমরা আরো 3 সপ্তাহ করব টানা। কেন? যারা আমাদের নীল আসে। এখন অনেকে বলবে যে নীলটা কেন আমরা চাচ্ছি, কারণ একটা পেশেন্টের প্রেগনেন্ট না, তার প্রেগনেন্সি নাই, তাহলে কি তার বিটা এইচসিজি থাকবে? তার তো বিটা এইচসিজি থাকবে না। যদি তার মধ্যে এখন কোনো ভেসিকল বা ট্রফোব্লাস্টিক সেল রেসিডিউয়াল না থাকে তাহলে তো তার বিটা এইচসিজি থাকার কথা না। তাহলে আমরা নরমাল হয়ে যাওয়ার পরেও 3 কনজিকিউটিভ উইকস পর্যন্ত আমরা এটা কন্টিনিউ করব। তাহলে যখন আমরা পরপর 3 উইকে এটা নীল পাবো তখন আমরা পেশেন্টকে ডিজিজ ফ্রি ডিক্লেয়ার করব। তাহলে আমরা যদি খেয়াল করি, আমরা প্রথম 12 সপ্তাহে ধরে নিচ্ছি যে তার 9th উইকে বা নবম সপ্তাহে নরমাল হয়েছে, তাহলে আমাদের প্রথম 12 সপ্তাহে কিন্তু আমরা 12 বার টেস্টটা করলাম। তাহলে আমরা নরমালি এই ফলো আপ রাখবো 1 ইয়ার। আমাদের বাংলাদেশের যে গাইডলাইন, ন্যাশনাল গাইডলাইনে অবশ্যই ফলো আপ 1 ইয়ার রাখতে হবে। তাহলে অলরেডি আমরা যদি 12 উইকসে 12 বার এই টেস্টটা করি তাহলে কিন্তু অলরেডি আমাদের 3 মাস ওভার হয়ে গেছে। তাহলে আমরা 3 মাসে বা 12 উইকসের মধ্যে আমরা কিন্তু 12 বার তার বিটা এইচসিজি আমরা ইনভেস্টিগেট করব। আচ্ছা, এরপরে কি? নীল হয়ে গেল, আমরা পেশেন্টকে ডিজিজ ফ্রি ডিক্লেয়ার করলাম। তাহলে এরপরে আমরা প্রতি মাসে একবার করে তার হলো বিটা এইচসিজি ফলো আপ করব, চেক করব। কতদিন পর্যন্ত? এই প্রতি মাসে সে একবার করে আসবে। কত মাস পর্যন্ত? তার 6ষ্ঠতম মাস পর্যন্ত। এখানে আমাদের একটু বুঝতে হবে, এটা কিন্তু পরবর্তী 6 মাস না, পরবর্তী 6 মাসে প্রতি মাসে একবার করে আসবে না, সে 6ষ্ঠ মাস পর্যন্ত বা 6th মান্থ পর্যন্ত সে একবার করে করবে, ইনভেস্টিগেট করবে। তাহলে অলরেডি প্রথমে কিন্তু 12 উইকে অর্থাৎ আমাদের 3 মাস চলে গেছে। তাহলে আমাদের 6th মান্থ আসতে আর কত মাস লাগবে? 3 মাস। তাহলে এখানে প্রতি মাসে যে শুধু যদি সে একবার করে তাহলে এরকম সে কয়বার করবে? 3 বার করবে, কারণ প্রথম 3 মাস তো চলে গেছে, ওখানে সে 12 বার করছে 12 উইকে। আর এর পরবর্তী 3 মাসে মানে 6ষ্ঠ মান্থ পর্যন্ত সে 3 বার করবে, প্রতি মাসে একবার করে। এরপরে যদি নরমাল থাকে, মানে নরমাল বলতে নীল আমরা পাবো। তারপর কিন্তু আমাদের 1 ইয়ার এখনো কমপ্লিট হয়নি। 1 ইয়ার কমপ্লিট হতে এখন আরো কত মাস বাকি? 6 মাস বাকি। তাহলে তখন সে একবার করে টেস্ট করবে প্রতি 3 মাসে, প্রতি 3 মাস ইন্টারভ্যালে একবার করে কি করবে। তাহলে ওখানে আমরা মাত্র কয়বার মানে করবে? মাত্র 2 বার করবে কিন্তু। তাহলে আমরা টোটাল আমাদের 17 বার তার এই টেস্টটা করতে হবে। আশা করি এই মানে আইডিয়াটা আমাদের একটু ক্লিয়ার হয়েছে যে আমরা কিভাবে বিটা এইচসিজি ফলো আপটা করবো। এটা কিন্তু 1 ইয়ার ফলো আপ করতে হবে। আচ্ছা, কিন্তু অ্যাকর্ডিং এটা আমাদের দেশে কিন্তু আমাদের এটাও জেনে রাখতে হবে যে অ্যাকর্ডিং টু ফিগো মানে আমাদের যে ফোরাম আছে গাইনি এবং অবস্ট্রাকটিভের, সেটা তাদের অনুযায়ী মানে ফিগো গাইডলাইনটা কি বলছে, অপটিমাম ফলো আপের রুলসটা কি হবে, সেখানে বলছে যে যদি আমাদের বিটা এইচসিজি লেভেলটা নরমালি চলে আসে 56 ডেজ এর মধ্যে, মানে 56 ডেজ মানে 8 উইকের মধ্যে, তাহলে আমরা আমাদের 6 মান্থ আমরা ফলো আপ করবো। ইউট্রেন ইভাকুয়েশন করার পরে 6 মাস আমরা ফলো আপ করবো। কিন্তু যদি আমাদের এটা মানে 8 উইকের মধ্যে মানে 56 ডে এর মধ্যে নরমালি না আসে, তাহলে আমরা যেদিন বা যেই উইকে আমরা নরমাল পাবো তার পরবর্তী থেকে 6 মাস করবো। এমন হতে পারে না যে আমরা নরমালি আমরা রেঞ্জটা দেখলাম না যে 9 to 14 উইক, এমন হতে পারে না যে কোনো পেশেন্টের 14th উইকে নরমাল হয়েছে, তাহলে তার পরবর্তীতে আমরা 3 সপ্তাহ পর আমরা নীল আছে কিনা দেখবো এবং তারপরে আমরা 6 মাসে ফলো আপে যাবো। তাহলে এটা আমাদের ফিগো রুলস। আচ্ছা, এটা গেল আমাদের প্রথম ইনভেস্টিগেশন বিটা এইচসিজি রুলস। তারপরে হচ্ছে আমাদের চেস্ট এক্স রে, কিন্তু আমরা কিন্তু নরমালি 6 মান্থ আমরা কিন্তু 1 ইয়ারই করব। এটা কিন্তু ফিগো রুলসটাও আমাদের জেনে রাখতে হবে, যেহেতু এটা আমাদের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তাই। আচ্ছা, তারপরে হলো আমাদের চেস্ট এক্স রে করবো। আমরা প্রথমে চেস্ট এক্স রেটা করবো, ফার্স্ট একটা এক্স রে করবো। যদি আমরা পাই মেটাস্টেসিস হয়েছে তাহলে আমরা 4th উইক আরেকটা করবো। নরমালি পালমোনারি মেটাস্টেসিস আর নোটেড এট 4th উইক ইন্টারভালস, এবং তারপরে কিন্তু স্পন্টেনিয়াস রিমিশন হয়। এখন স্পন্টেনিয়াস রিমিশন হচ্ছে কিনা বা ফার্দার কি অবস্থা আছে কেমন বল অ্যাপিয়ারেন্সে, সেটার জন্য আমরা 3 মাস পর আমরা সার্ভেলেন্স পিরিয়ডে 3 মাস পর এক্স রে করবো। এবং এই সময় কিন্তু এই ফলো আপের সময় কিন্তু অ্যাডভাইসটা অনেক ইম্পর্টেন্ট। আমরা সবসময় এই দুইটা মানে ইনভেস্টিগেশন লিখে শেষ করে দিই, কিন্তু কোনো অ্যাডভাইস যদি আমরা না দিই তাহলে কিন্তু আমাদের ফলো আপটা হবে না। কি অ্যাডভাইস? যে এই সময় কিন্তু পেশেন্ট প্রেগনেন্ট হওয়া যাবে না।
এবং তাকে কন্ট্রাসেপটিভ আমাদের অ্যাডভাইস দিতে হবে, সেটা হচ্ছে সে কম্বাইন্ড ওরাল পিল খাবে অথবা ব্যারিয়ার মেথড অর্থাৎ কন্ডোম ইউজ করবে। সবচেয়ে ভালো প্রজেস্টেরন অনলি পিল অথবা ইন্ট্রাইউটেরাইন যে কপার ডিভাইস আছে সেগুলো ইউজ না করাই ভালো, কারণ এটা কিন্তু ইরেগুলার ব্লিডিং করে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো না যে এটা আসলে কেন হচ্ছে। তো আমরা নর্মালি এই অ্যাডভাইস গুলোই দিব। সো থ্যাংক ইউ।